আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মৃধা আগাপাছা না ভেবে ফাইলটা এগিয়ে দেয়। ফাইলটা নিয়ে খুলে ফাইলে চোখ রাখে আয়াস। মৃধার প্রত্যেকটা রেজাল্ট ভালো করে দেখতে থাকে। রেজাল্টগুলো দেখে বেশ হতবাক হয় সে। জুহাইর এর থেকেও তার রেজাল্ট বেশ ভালো। এখন কি করা উচিত ভাবতে থাকলো সে। কিছুক্ষণ ভেবে মৃধার দিকে তাকিয়ে বলে, You were selected, Miss মৃধা, বাট খুব হ্যাপি হওয়া দরকার নেই, কারণ এই কেসটাতে তোমায় আমি তুমি কেমন কাজে সেটা আমি ফলো করি, তাহলে তুমি পার্মানেন্টলি আমার অ্যাসিস্ট্যান্ট হতে পারবে। এতটুকুই যথেষ্ট ছিল মৃধার মুখে খুশির রেখা টানার জন্য। সে খুশিতে আত্মহারা হয়ে জোরে বলে উঠল, ইয়াহু, আই গট ইট। বলেই মুখ চেপে ধরে সে। নিজের ওপরে বেশ রাগ হয় তার। কেন যে মাঝে মাঝে এমন বিয়াক্কেলের মতো কাজ করে কে জানে। আয়াস নিজের ভ্রুকুটি কুঁচকে ফেলেছে। তা দেখে মৃধা মাথা নিচু করে বিনয়ের সুরে বলল, সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি, এক্সাইটেড হয়ে পড়েছিলাম। বি সিরিয়াস, আর একটা কথা কম আর কাজ বেশি। ইয়েস স্যার, আই আন্ডারস্ট্যান্ড। দরকারের আগে মুখই খুলব না। হাসি মুখে বলে মৃধা। তার মনে বইছে আনন্দের ঢেউ। গান গাইতে ইচ্ছে করছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কলেজ থেকে অ্যাপার্টমেন্টে সবেমাত্র ফ্ল্যাট খুলে ঢুকলাম আমি। ক্লান্তি মাখা চোখ মুখ নিয়ে আশেপাশে তাকালাম। আমি ছাড়া কেউ নেই এখানে, কিন্তু কারো অনুপস্থিতিতেও এক ব্যক্তিত্বের অস্তিত্ব বাতাসে মোমো করে। এখানকার প্রতিটা কোণায় আয়াসের অস্তিত্বের প্রমাণ দেয়। সার্বক্ষণিক মনে হয় না থেকেও যেন ওনার চোখ জোড়া আমার ওপরেই, কিন্তু উনি নেই। এসব ভাবতে ভাবতে নিজের ভাবনা ও মস্তিষ্ক পাগল করে ফেললাম আমি। দ্রুত মাথা নাড়িয়ে হেসে দিয়ে বললাম, ও হো আনিশা, কি হয়েছে তোর? আজকাল এমন চিন্তা ভাবনা কেন তোর? তোর প্রতিটা শব্দে আয়েশের বিবরণ কেন? তার প্রতি মত্ত হয়ে যাচ্ছিস, পাগল হয়ে যাচ্ছিস তার ভালোবাসায়? বলেই আয়নার দিকে চোখ রাখলাম আমি। কয়েকদিন নিজেকেও অন্যরকম লাগে, যেন আমার অস্তিত্ব অন্য কারোর সঙ্গে মিশে গিয়েছে। চোখে স্পষ্ট দেখতে পেলাম গালে গোলাপি রেখা। লজ্জায় রেখা ফুটে উঠেছে, সেটা বুঝতে সময় লাগলো না। মৃদু হেসে আয়নার পাশ থেকে সরে এলাম আমি। পিহুর ডাকে একটু চমকে এলাম। ধীর পায়ে এগিয়ে গেলাম পিহুর কাছে ব্যালকনিতে। পিহু নিচু সুরে গান গেয়ে চলেছে। আমাকে দেখে থামলো সে। আমার দিকে ছোট চোখ জোড়া নিয়ে তাকালো। আমি একটু নিচু হতেই মুখ ঘুরিয়ে আমাকে লেজ দেখিয়ে গাইতে শুরু করলো সে। এই বজ্জাত পাখিটার আজকাল খুব বেশি ভাব বেড়েছে। আজকাল আয়াস একে একটু বেশি সময় দেয়, সে কারণেই হয়তো ওনার মতোই ভাবওয়ালা হয়ে যাচ্ছে। আমি একটু খাঁচা ঝাঁকিয়ে বললাম, বজ্জাত পাখি, বেঈমান, এতদিন তোকে খাইয়ে পড়িয়ে মানুষ করলাম, তার এই প্রতিদান? পিহু নিজে নাম ধরে ডেকে উঠল। আমিও ভাব দেখিয়ে বললাম, আচ্ছা যা, তোকে ক্ষমা করলাম। এতটুকু বলে থেমে ভাবুক হয়ে পড়লাম আমি। অন্যমনস্ক হয়ে বললাম, আচ্ছা পিহু, যার ভালোবাসা দেখে আমি ভালোবেসেছি তাকে কি জানানো উচিত? পিহু কিছু বলল না, চুপচাপ চেয়ে রইল। আমি ভেঙচি কেটে বললাম, কি দরকার বলার? আমার কর্মকাণ্ডে নাকি উনি সব বুঝে নিতে জানেন, তাহলে বুঝে নিক। সন্ধে গড়িয়ে এলো। আয়েশের আজ আসার নাম নেই। অস্থির হয়ে উঠেছে ওনার জন্য মন। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। অন্যদিন লেট হলে কল করে জানিয়ে দেন, আজ একবারও কল করেননি। জানালা দিয়ে বারবার রাস্তার দিকে তাকাতে থাকলাম। আয়াস এলেন না। এতক্ষণ ভাবছিলাম আয়াস এবারের কেস নিয়ে বেশ ব্যস্ত, তাই কল করে ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু এবার ফোন হাতে নিতেই হলো। ফোনের লক খোলার আগেই আয়াসের নম্বর থেকে ফোন আসতেই তড়িঘড়ি করে রিসিভ করি আমি। হ্যালো আয়াস, আপনি এত ইরেসপন্সিবল কেন? হ্যাঁ, বাড়িতে একা একটা মেয়ে রয়েছে জানেন না? সরি, বাট আমি আয়েশ বলছি না। অপরিচিত গলা শুনে বুক ধক করে উঠল। কাঁপা কাঁপা গলায় বললাম, আয়েশের ফোনে আপনি কি করছেন? অ্যাডভোকেট আয়েশকে হামলা করা হয়েছে, তাও খুব জখমভাবে। ওনাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি। ফোনটা ভাঙাচোরা ছিল, ঠিক করে যে নাম্বার আগে এলো সেটাই কল করলাম। আপনি যদি আয়েশা রানের কেউ হয়ে থাকেন তাহলে প্লিজ চলে আসুন। বলেই কলটা নিচের মতো কেটে গেল। আর আমার হৃৎপিণ্ড যেন কেউ খুব জোরে আঘাত করলো। শক্তি হারিয়ে ফেলেছি আমি। মস্তিষ্ক ক্রমশ শূন্য হয়ে পড়ছে। সকালবেলা লোকটা স্বাভাবিকভাবে ছিলেন, আর এখন এই খবর আমার মন আর মস্তিষ্ক কোনোটাই মেনে নিতে পারছে না। ভেতরে সবটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার আওয়াজ পাচ্ছি। সেই ভেঙে চুরে যাওয়া ভেতরটার যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ বেয়ে পানি পড়ে গেল। কি যে অসহ্যকর যন্ত্রণা!
চারিদিকটা যখন অন্ধকার হয়ে আসতে শুরু করলো তখনই মনে পড়লো আয়েশের কাছে যেতে হবে আমায়, কারণ এই মুহূর্তে আমি ছাড়া ওনার তো কেউ নেই। কিন্তু আয়েশ কোন হসপিটালে সেটা তো ওই পরিচিত লোকটা বলল না। এখন কোথায় খুঁজবো ওনাকে? আমি অশ্রুসিক্ত নয়নে নিচে পড়ে থাকা ফোনের দিকে তাকালাম। ঝড়ের গতিতে ফোনটা উঠিয়ে দেখলাম ফোনের স্ক্রিনটা অনেকটা ফেটে গিয়েছে। আবারও আয়েশের নম্বরে কল করা জরুরি, কিন্তু তার আগেই মেসেজ টোনটা বেজে ওঠায় সেটাই চেক করলাম আমি। ভাঙা স্ক্রিনে টাচ করতে গিয়ে একটা আঙ্গুল কেটে গেলেও সেদিকে দৃষ্টিপাত করার সময় নেই। আমার সমস্ত শরীর জুড়ে এতদিন যাকে লুকিয়ে ভালোবেসে এসেছি তাকে হারানোর ভয় বিরাজ করছে। মেসেজ অন করতে গিয়েই দেখলাম আয়েশের নম্বর থেকেই মেসেজ। হসপিটালের ঠিকানা আর নাম আসছে স্ক্রিনে। হয়তো এই লোকটাই মেসেজটা সেন্ড করেছে। গুমড়ে গুমড়ে কাঁদছি আর ঠিকানা দেখছি আমি। কাঁপতে কাঁপতে আলমারির সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু সেখানে তেমন ক্যাশ নেই। দেরি না করে এটিএম কার্ড একবার ছুটে বেরিয়ে গেলাম। হসপিটালের সামনে এসেই নেমে পড়ি আমি। আশ্চর্যজনক কথা হচ্ছে হসপিটালটা অন্য শহরে, আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ দূরে। আয়েশ এত দূরে কি করতে এসেছিলেন? এসব ভাবনা চিন্তা করতে করতে ভেতরে ঢুকে আসি আমি। রিসেপশনে আয়েশের কথা জিজ্ঞেস করতেই আমাকে সেকেন্ড ফ্লোর দেখিয়ে দেওয়া হয়। আমি দ্রুত উঠে যাই সেকেন্ড ফ্লোরে। ফ্লোরের শেষ মাথার কেবিনে এসে উঁকি মারতেই লোম শিউরে ওঠে আমার। দরজার কাছের অংশ দিয়ে স্পষ্ট হয়ে ফুটে রয়েছে রক্তে মাখা এক চোখ মুখ। কপাল দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। পেটের ডান পাশ থেকে গল গল করে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। নার্স তাড়াহুড়ো করে প্রাথমিক চিকিৎসা করে যাচ্ছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে যাচ্ছেন আয়াস। নার্স অক্সিজেন মাস্ক পরাতেই শান্ত হলেন। এত এত রক্ত দেখে মাথাটা ভন ভন করে উঠল আমার। রক্তে আমার ভয়াবহ ফোবিয়া। মাথা ঘুরে আসায় দরজা ধরে ফেললাম। নিজেকে সামনে উঠতেই ফুপিয়ে কেঁদে দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। তড়িৎ গতিতে আয়েশকে রাখা বেডের সামনে গিয়ে পড়লাম আমি। চোখ তুলে তাকাতে পারছি না রক্তের কারণে। এতটাই বাজেভাবে আঘাত করা হয়েছে ওনাকে। কাঁপা কাঁপা হাতে ওনার রক্তটা হাতটা ধরতেই নার্স প্রশ্ন ছুড়ে দেয় আমার দিকে। কে আপনি? পেশেন্টের বাড়ির লোক? হ্যাঁ, ওনার কি হয়েছে? উনি ঠিক হয়ে যাবেন না? কাঁদতে কাঁদতে হতভম্ব করে প্রশ্ন করি আমি। নার্স বেশ সিরিয়াস হয়ে বলেন, ওনার সেই সাথে পেটের ডান সাইডে 2-3 বার ছুরি দিয়ে স্টেপ করে মারা হয়েছে। চোখে মুখে মারের আঘাতের চিহ্ন তো দেখাই যাচ্ছে। সব মিলিয়ে একেবারে ক্রিটিক্যাল অবস্থা। বর্তমানে শুধু প্রাথমিক চিকিৎসা করা হয়েছে ওনার। তাড়াতাড়ি অপারেশন করতে না পারলে উনি মারা যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কেন এসব করে সময় নষ্ট করছেন? অপারেশন শুরু করুন না প্লিজ। এর জন্য টাকা জমা দিতে হবে। সেই সঙ্গে হসপিটালে ফর্মালিটিস পূরণ করে তাড়াতাড়ি টাকা জমা দিন, নয়তো হসপিটাল থেকে অপারেশন করার অনুমতি দেবে না। দ্রুত টাকার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনারা অপারেশন শুরু করুন প্লিজ। বলেই আয়েশের রক্তমাখা চোখ মুখ দেখে আবারও চোখ বন্ধ করে নিলাম। এক ভয়ানক দৃশ্য। আমার ভেতরটা কাঁপছে। আয়েশ, আপনি তো আমার থেকে দূরে যাবেন না, তাই না? আপনি তো বলেছিলেন যে আপনি যদি মারা যান তাহলে আমায় খুন করে তবেই মারা যাবেন। তার আগে আপনার কিচ্ছু হবে না, তাই না? আপনি উঠে নিজের চোটপাট আমার উপরে দেখাবেন না। আমি আপনার সব অন্যায় আবদার মেনে নিতে রাজি আছি। বলেই আয়েশের হাত কপালে ঠেকিয়ে হু হু করে কাঁদতে শুরু করলাম। আয়েশ কোনো উত্তর দিচ্ছে না, অথচ ওনার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য চাতক পাখির ন্যায় বসে আছি আমি। আমি কাঁদছি আর কষ্ট পাচ্ছি। উনি কি দেখতে পাচ্ছেন না? অনেক কষ্টে হাতটা ছাড়লাম আমি। এটিএম থেকে টাকা তোলা প্রয়োজন, এই ভেবেই কেবিন থেকে বের হতে উদ্যত হলাম আমি। কিন্তু দুই চোখ একজন অপরিচিত পুরুষকে দেখে থেমে গেল। পুরুষটি এগিয়ে আসতেই আমি একটু পিছিয়ে গেলাম ইতস্তত বোধ করে। ব্যক্তিটি মৃদু সুরে বললেন, ভয় পাবেন না, আমি সে যে আপনাকে ফোন করে আপনার হাজবেন্ডের এই খবর দিয়েছে। ওনাকে কোথায় পেয়েছিলেন আপনি? জঙ্গলের ধারে। সন্ধ্যায় সেদিকে কেউ যায় না। আজ আমার কাছ থেকে ফিরতে দেরি হয়েছিল, ওনাকে দেখে নিয়ে আসি এখানে। মনে বেশ কিছু প্রশ্ন জাগলো। আয়েশ এত দূরে নিজের অফিস ছেড়ে কি করতে এসেছিলেন? কে ওনাকে এভাবে আঘাত করে ফেলে চলে গেল? আর কেনই বা মারল? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর নেই। খোঁজার সময় নেই আমার। লোকটা আবারও কথা বলতে শুরু করলে ওনার দিকে তাকাই। গুলি লেগেছে তাই পুলিশ কেস হয়েছিল, কিন্তু পুলিশ এসে ইনকোয়ারি করে গেছে। উনি লয়ার, তাই পুলিশের ধারণা করছে ওনাকে কোনো বেশ পুরনো শত্রু আঘাত করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনি নিজে থেকে এত ঝামেলায় জড়িয়ে পড়েছেন। আপনাকে আর কষ্ট দেব না। আপনি আসতে পারেন, আমাকেও যেতে হবে। বলেই পাশ কাটাতে নিলে আচমকা লোকটা বলে ওঠেন, আমি কি আপনার কোনো কাজে আসতে পারি?
মানে আমি কি হেল্প করতে পারি কোনো? আমি মাথা নাড়িয়ে বললাম, না, আপনি বরং আপনার কাজে যান। এতটা উপকার করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার মনে হয় না যে আপনি একা একটা মেয়ে নিশ্চয়ই এটিএম বা ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছেন, আর অনেকগুলো টাকা লাগবে নিশ্চয়ই। আর একা মেয়ে মানুষ টাকা নিয়ে আসবেন, এর মধ্যে বিপদ হতে পারে। আমি আপনার সঙ্গে যেতে চাই। আমি আপত্তি করলেও মেনে গেলাম। লোকটার কথা ভুলও নয়, আসলে এত টাকা নিয়ে একা আসা ঠিক হবে না, তাই আর মানা করলাম না। আমরা বেরিয়ে পড়লাম। এটিএমের সামনে এসে দাঁড়ালাম। লোকটা বেশ দূরে দাঁড়িয়ে আছেন, যাতে কার্ডের কোড না দেখতে পান। বেশ অনেকক্ষণ পর আমার পালা আসতে টাকা না পেয়ে চমকে গেলাম। জানতে পারলাম কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ জানতে চাওয়ায় ব্যাংকে গেলাম আমরা। ব্যাংক থেকে জানানো হয় আয়েশ রাইহান সব এটিএম কার্ড ও টাকা ব্লক করে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে, অভিযোগ করা হয়েছে ওসব কালো টাকা, অবৈধ ব্যবসা করে নাকি টাকা নিয়েছে সব। সেটা সলভ না হওয়া অবধি একটা টাকাও ব্যাংক বা এটিএম থেকে তোলা যাবে না। টাকাটা আমার দরকার, প্লিজ, আমার খুব দরকার। সরি ম্যাম, এই মুহূর্তে টাকা দেওয়া যাবে না, কোনো ক্রমেই না। টাকাগুলো বৈধ না অবৈধ সেটা প্রমাণ না হওয়া অবধি একটা টাকাও দিতে পারবো না, তাহলে আমাদের নামে কেস হয়ে যেতে পারে। ঠোঁটে ঠোঁট চেপে কয়েকবার ঢোক গিলে নিলাম। চোখ জোড়া পানিতে টলমলো করছে। পানির কারণে স্পষ্ট কিচ্ছু দেখতে পারছি না। চোখের সামনে শুধু ভাসছে আয়েশের রক্তাক্ত দেহ, যেখান থেকে শুধু রক্তের বন্যা বয়ে যাচ্ছে। একসময় হাত জোর করে ফেললাম আমি। টাকাটা না পেলে উনি বাঁচবেন না, প্লিজ দিয়ে দিন। সরি, এতে আমাদের কিছু করার নাই, আমরা নিরুপায়। আরও অনেকবার বলার পরেও নির্দয়ের মতো না করে দিল তারা। শেষমেশ কষ্টে লুকিয়ে রাখতে না পেরে কেঁদে দিলাম আমি। আমার শক্তি ফুরিয়ে আসছে। কাঁদতেও যে শক্তির দরকার তাও যেন পাচ্ছি না। মুখে হাত দিয়ে চাপা কান্না করে চলেছি। একসময় এই অপরিচিত পুরুষটি আমার পাশে এসে দাঁড়ান। গম্ভীর গলায় বলেন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। পারলে আপনাকে টাকা দিয়ে হেল্প করতাম, কিন্তু আমিও অন্তত মধ্যবিত্ত পরিবারের ছেলে, এত টাকা দেওয়ার ক্ষমতা নেই আমার। আপনি যে এই সময় আমার পাশে দাঁড়িয়ে আছেন এটাই অনেক। এই যুগে এইসব কয়জন করে? আমি শুধু চাই উনি সুস্থ হয়ে উঠুক, ব্যাস। চাপা সুরে বললাম আমি। সেটা শুনে উনি একটু ভেবে বলেন, এমন কেউ নেই যে আপনাকে এই সময় হেল্প করতে পারে। কান্না থামলো আমার। মস্তিষ্ক কাজে লাগিয়ে ভাবতে লাগলাম, মা বাবা কোনো মতেই এত টাকা দিতে পারবে না। আর জুহাইর তো শহরেই নেই, এতক্ষণে বিদেশে চলে গেছে হয়তো। ওর সঙ্গে তেমন যোগাযোগ নেই আমার। বিদেশ তো দেশের ফোন নাম্বার দিয়ে কাজ হবে না। এখন কোন দিকে যাব ভাবতেই দিশেহারা হয়ে পড়লাম। হাঁটু গেড়ে সেখানেই বসে গেলাম। চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু এই পানি যত্ন সহকারে মুছে দেওয়ার মানুষটা আজ আমার পাশে নেই। মাথায় আয়েশের বাবার কথা আসতেই উঠে দাঁড়ালাম। ওই বাড়িতে গেলে নিশ্চয়ই আয়েশের বাবা অন্তত মুখ ঘুরিয়ে থাকবেন না। যতই হোক নিজের রক্তের টান আলাদা হয়। তাড়াহুড়ো করে বললাম, আয়েশের বাবা, ওনার কাছে যেতে হবে। উনি ছেলের কথা শুনে নিশ্চয়ই কিছু করবেন। তাহলে দেরি না করে যাওয়া যাক। আমি মাথা নাড়ালাম। দ্রুত বেরিয়ে এলাম আমরা। আশার কিঞ্চিত আলো পেলাম, কিন্তু এসব কিছু বেশ ঘোলাটে লাগছে। প্রথমে আয়েশকে এভাবে আঘাত করা, আর তারপর টাকার অ্যাকাউন্ট ব্লক, সব মিলিয়ে বিষয়টা বড্ড জটিল। যেন কেউ ইচ্ছে করে দাবার গুটি সাজিয়ে খেলে যাচ্ছে। কিন্তু কে? রাত প্রায় 9টা কি 10টা। রাস্তার মেইন রোড দিয়ে হাঁটছি। পা চলছে না আমার। নিজের মধ্যে নেই আমি। মনে হচ্ছে আমার সব শেষ। এতটা অসহায় মনে হয়নি কখনো নিজেকে। চোখের সামনে কি যাকে এতদিন ধরে অগোচরে ভালোবেসেছি তাকে খোয়াতে হবে? ভাবতেই মাথা কাজ করা বন্ধ করে দিল। ওই বাড়িতে গিয়ে যতটুকু আশার আলো দেখা পেয়েছিলাম সেটা নিভে গেল। আয়েশের বাবা নেই, আর ওনার সৎমা প্রথমে দরজা খুলতেই রাজি হননি। একসময় যখন দরজা খোলেন, আয়েশের অবস্থার কথা খুলে বললে বিন্দুমাত্র বিচলিত হননি, বরং উল্টে বলেছেন, যেই ছেলেটা আমায় দু চোখে দেখতে পারে না তাকে ঠিক করলে আবার আমাকে হামলা করবে না, তার কি মানে? নিজের ছেলে বানিয়ে রাখতে চেয়েছিলাম তাকে, কিন্তু কি করলো সে? দরকার নেই আমার এমন ছেলের। এতটুকু বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন উনি। জানি না উনি কেমন মহিলা,
আমার জানা মতে নারী মানেই কোমলতার কেন্দ্রবিন্দু, তাদের মাঝে মমতার ভরপুর। জন্ম দেওয়া মা হয়তো নন, কিন্তু মা তো এতটা নির্দয় না হলেও পারতেন। চেয়ারে আয়েশের ভঙ্গিতে বসে আছেন মিসেস মালিহা, চোখজোড়া ওনার বন্ধ, পায়ে পা তুলে হাতে ফোন নিয়ে রয়েছেন। একটা সময় চোখ খুললেন উনি, ফোনের স্ক্রিন অন করে কারো নম্বর ডায়াল করে ফোনটা কানের কাছে ধরলেন। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রিসিভ হলো ফোন। হ্যালো, তুমি কি রেডি আছো? হ্যাঁ, আমরা রেডি। তাহলে আর ওয়েট করে কাজ নেই, প্ল্যান অনুযায়ী সবটা হওয়া চাই। একটু আগেই আনিশা আমার বাড়ি থেকে চলে গেছে। ওপাশ থেকে উৎফুল্ল কণ্ঠ ভেসে এলো। সত্যি? কিন্তু আয়াসকে আধমরা রাখার কি মানে? মারলেন না, আবার বাঁচিয়ে রাখছেন না, আবার অ্যাকাউন্ট কৌশলে ব্লক করে দিয়েছেন কেন? যাতে আনিশা হেনস্থ হয়। সিম্পল। আয়েশকে তো বাঁচতেই হবে, কিন্তু আনিশা যাওয়ার পরে এত সব সম্পত্তির একমাত্র মালিক আয়াস, সেই কারণে ওকে বাঁচিয়ে রাখতে হবে। তোমরা নিজেদের কাজ করো। বলেই ফোন কেটে দেন মিসেস মালিহা। পৈশাচিক হাসি দিয়ে আবারও চেয়ারে ঠেস দিয়ে চোখ বুজে নেন। আনিশা নামক মেয়েটার জন্য উনি খুব অপমানিত হয়েছেন, যা ভোলার মতো নয়। জেল পর্যন্ত ঢুকতে হয়েছে ওনাকে। এখন এসবের দাম আনিশা ও আয়েস দুজনকেই দিতে হবে। সে কারণেই তো সাহাদ সাহেবকেও কৌশলে বাহিরে পাঠিয়েছেন। রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে রাস্তার চায়ের টঙের ছাউনিতে দাঁড়িয়ে আছি আমি আর ওই লোকটা। বৃষ্টি হচ্ছে, আমি যেতে চেয়েও পাচ্ছি না। উপায় খুঁজছি টাকা জোগাড় করার। মনে পড়লো ফোনের কথা। অনেক খুঁজে আয়েশের বাবার নম্বর সেভ করেছিলাম। দ্রুত হাতের ফোনটা নিয়ে নম্বর খুঁজতে লেগে গেলাম, কিন্তু আচমকা কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে একটা গাড়ি দাঁড় করাতেই হকচকিয়ে উঠে ফোনটা পড়ে গেল। আমি রাগ নিয়ে কিছু বলতে যাওয়ার আগেই গাড়ির দরজা খুলে গেল। একটা পুরো ছেলেদের দলকে দেখা যাচ্ছে। দেখি সুবিধারও মনে হচ্ছে না। ভয় পিছিয়ে এসে ঢোক গেলে পিছনে ওই সাহায্য করা ব্যক্তির দিকে তাকালাম। এবার লোকটার দৃষ্টিও যেন পাল্টে গেছে। অজানা আশঙ্কায় ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালাম। পিছিয়ে যাওয়ার আগেই আমার মুখে রুমাল সামনে ধরা হলো। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, রুমালটা ওই সাহায্য করার লোকটাই চেপে ধরেছে। ধস্তাধস্তির পর্যায়ে চোখ বুজে আসতে লাগলো আমার। গায়ের শক্তি কমে এলো, নিস্তেজ হয়ে পড়লাম। চোখটা যখন খুলি তখন চারিদিকটা সব ঝাপসা। মাথায় ঝাঁকুনি দিয়ে হাত দিয়ে চোখে হাত দেওয়াটার চেষ্টা করতেই হাত উঠাতে পারলাম না। মাথা নিচু করে তাকাতেই দেখলাম আমার হাত পা রশি দিয়ে বাঁধা। আটকে উঠলাম। এক পাহাড় সমান ভয়ই ছেয়ে গেল। হাড় হিম হয়ে গেল জ্ঞান হারাবার আগের কথা ভাবতেই। এতটা বিশ্বাসঘাতক হয় লোকেরা? যাকে বিশ্বাস করে সাহায্য নিতে লাগলাম সে কিনা এমন ধোঁকাবাজ বের হলো। কেউ আছেন? কেন আমায় এখানে ধরে আনা হয়েছে? চিৎকার করে বললাম, কিন্তু আমার প্রতিধ্বনি ছাড়া কিছুই কানে এলো না। আমার উপর টিমটিমে লাইট জ্বলছে। বারংবার চিৎকার দেওয়া সত্ত্বেও বিশেষ লাভ হলো না। আয়েশের কথা মাথায় আসতেই অন্তরাত্মা কেঁপে উঠল। উনি কেমন আছেন? অপারেশন শুরু হয়নি? না হওয়ারই কথা। তাহলে ওনার অবস্থা কেমন? এসব ভাবতে ভাবতে যখন অস্থির হয়ে পড়লাম তখন দরজা খোলার শব্দে কিঞ্চিত আলো ভিতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে এলো কোনো পুরুষ। গলা শুকিয়ে গেল ভয়ে, তবুও চিৎকার করে বললাম, কে আপনি? কি উদ্দেশ্য আপনার? এটা আমি, তোমার ভালোবাসা। ভ্রুকুটি কুচকে এলো। আলোতে ঝলমলিয়ে উঠল একটা পরিচিত মুখ, যা দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। জোর করে মুখ দিয়ে বলার চেষ্টা করলাম, নীলাদ্র তুমি? ইয়েস, আমি। খুশি হওনি? বিদঘুটে হেসে বলে নীলাদ্র। হতভম্ব হয়ে কোনো প্রশ্ন করব বুঝছি না। কাঁদো কাঁদো হয়ে বললাম, আয়েশের অবস্থা ভালো নয় নীলাদ্র। কেন এমন বাজে কাজ করছো আমার সাথে? কেন এভাবে কিডন্যাপারের মতো তুলে আনলে? কি চাইছো তুমি? 1 বছর আগে তো তুমি বলেছিলে যে তুমি চলে যাবে আমার জীবন থেকে। তাহলে কেন এমন আচরণ করছো? তেমন কিছুই না, তোমায় বিক্রি করতে চাই আমি সুন্দরী। আমি খুব ভালো করে জানি আয়াশ রায়হান এখনো তোমাকে সেভাবে ছুঁয়ে দেখেনি। মানে তুমি এখনো ভার্জিন। আর সেই হিসেবে ভার্জিন আর তোমার মতো সুন্দর গঠনের মেয়ের দাম বাজারে চড়া মানের হবে। আর তোমার যেহেতু বিদেশি লোকদের দলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেহেতু ওরা তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করবে। নীলাদ্রের প্রতিটা কথাতে ঘিন ঘিন করে উঠল আমার শরীর। দাঁতে দাঁত পিষে রাগ আর দুঃখ নিয়ে কথাগুলো শুনলাম। তারপর কান্নামাখা গলা নিয়ে চিল্লিয়ে বললাম, এসব বিশ্রী কথা বলতে বাধছে না তোমার? এতটা খারাপ তুমি কবে থেকে ছিলে? শেষমেশ কিনা আমাকে বিক্রি করতে চাইছো? আমায় কি পেয়েছো তুমি? বাজারের পণ্য? মেয়েরা আমাদের কাছে পণ্যই, এমন পণ্য যা দিয়ে নিজের সকল তৃষ্ণা মেটে। তোমার মতো মেয়ে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর
খারাপের কি দেখলে? তুমি যতটা জঘন্য ভাবছো তার থেকে 10 গুণ বেশি জঘন্য। এই মেয়ে খেলা তো গত 2 বছর ধরে করে আসছি। আজকের খেলাটা স্পেশাল। তবে হ্যাঁ, আমারও তো মেয়ের প্রতি লোভ নেই বাবা, আমার তো টাকা পেলেই হলো। শেষ কথাটা ঠাট্টা করেই বলল নীলাদ্র। ওর প্রতিটা কথা আমাকে বিস্মিত করেই চলেছে। আমি বুঝতেই পারছি না এটা সত্যি নীলাদ্র নাকি অন্য কেউ। এটা কি সেই নীলাদ্র যে আমাকে ভালোবেসে আমায় একবার দেখার জন্যে অস্থির হয়ে উঠত, যে কিনা আমি অন্ধ হলেও তা নিয়ে বিন্দুমাত্র কথা শোনাতো না? বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গিয়ে আমি থেমে থেমে বললাম,